17 জানুয়ারি 1920 আমেরিকার রাস্তায় রাস্তায় তখন এক অদ্ভুত উৎসব আর হতাশা। মধ্যরাতে ঘড়ির কাঁটা 12টা ছোঁয়ার সাথে সাথেই পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে কার্যকর হল ইতিহাসের অন্যতম বিতর্কিত একটি আইন, ভলস্টেড অ্যাক্ট। সোজা কথায় পুরো আমেরিকায় মদ তৈরি, বিক্রি এবং পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। সরকারি কর্মকর্তারা, চার্চের যাজকরা এবং কট্টরপন্থীরা রাস্তায় নেমে উল্লাস করতে লাগলেন। তাদের ধারণা ছিল মদ নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে আমেরিকা থেকে অপরাধ, দারিদ্র্য এবং পারিবারিক সহিংসতা চিরতরে মুছে যাবে। পুলিশের পাহারায় লাখ লাখ গ্যালন দামি মদ ড্রেনে ঢেলে দেয়া হলো। সরকার ভেবেছিল তারা বুঝে এক পবিত্র ও অপরাধমুক্ত আমেরিকার ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফেলেছে। কিন্তু নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইড আর শিকাগোর অন্ধকার গলিগুলোতে তখন সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। সেখানকার ধোঁয়াশাচ্ছন্ন আস্তানাগুলোতে বসে কিছু মানুষ সেই রাতে একগাল হাসছিলেন। তারা বুঝতে পেরেছিলেন আমেরিকার সরকার নিজ হাতে তাদের জন্য এক অনন্ত সম্পদের দরজা খুলে দিয়েছে। যে মানুষগুলো এতদিন সামান্য চাঁদাবাজি আর ছিনতাই করে পেট চালাতো, এই একটি আইন তাদের রাতারাতি বিলিয়নিয়ারে পরিণত করার সুযোগ করে দিয়েছে। তারা ছিলেন ইতালিয়ান অভিবাসী, আর তাদের এই গোপন এবং প্রভাবশালী সংগঠনটি পুরো বিশ্বের কাছে পরিচিতি পেয়েছিল এক আতঙ্কের নাম হিসেবে, লা কোসা নোস্ট্রা বা ইতালিয়ান মাফিয়া। আর এই আন্ডারওয়ার্ল্ডের শেকড় ইতালির দক্ষিণে ভূমধ্য সাগরের বুকের এক রুক্ষ, তপ্ত এবং রক্তস্নাত দ্বীপ সিসিলি। কিভাবে সিসিলির সেই দরিদ্র আর অশিক্ষিত কৃষকের দল আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় পৌঁছালো, কিভাবে তারা নিউ ইয়র্কের রাস্তা থেকে শুরু করে লাস ভেগাসের ক্যাসিনো, ট্রেড ইউনিয়ন, এমনকি মার্কিন রাজনীতির সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নিজেদের এক অভেদ্য এবং অদৃশ্য সাম্রাজ্য গড়ে তুলল। পশ্চিমা বিশ্বের সবচেয়ে শক্তিশালী আইন প্রয়োগকারী সংস্থাগুলো কেন দশকের পর দশক ধরে এই মাফিয়াদের সামনে অসহায় হয়েছিল, এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। সিসিলি হল ভূমধ্য সাগরের ঠিক মাঝখানে অবস্থিত একটি দ্বীপ। এর ভৌগোলিক অবস্থানের কারণেই যুগে যুগে রোমান, আরব, নরম্যান, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ সাম্রাজ্য সিসিলি আক্রমণ করেছে এবং দখল করে রেখেছে। শত শত বছর ধরে বিদেশি শাসকদের এই বর্বরচিত অত্যাচার, লুণ্ঠন এবং নিপীড়নের কারণে সিসিলির সাধারণ মানুষের মনে সরকার বা আইনের প্রতি এক চরম অবিশ্বাস এবং ঘৃণার জন্ম হয়। তারা বুঝতে পেরেছিল বাইরের কোনো দেশের রাজা বা পুলিশ তাদের রক্ষা করতে আসবে না, নিজেদের রক্ষা নিজেদেরই করতে হবে। এই টিকে থাকার লড়াই থেকেই 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সিসিলিতে জন্ম নেয় এক গোপন সংঘ, যাকে তারা নিজেদের ভাষায় বলতো কোসা নোস্ট্রা, যার আক্ষরিক অর্থ আমাদের জিনিস। প্রথমে এই মাফিয়ারা ছিল মূলত সিসিলির লেবু এবং কমলা বাগানের পাহারাদার। বিদেশি জমিদাররা যখন সিসিলি ছেড়ে চলে যেত, তখন এরা সাধারণ কৃষকদের কাছ থেকে সুরক্ষার নামে চাঁদা বা প্রোটেকশন মানি আদায় করত। যারা চাঁদা দিতে অস্বীকার করত তাদের বাগান পুড়িয়ে দেওয়া হতো বা হত্যা করা হতো। তবে কোসা নোস্ট্রার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর অস্ত্র কোনো বন্দুক বা তরবারি ছিল না। তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল ওমেরতা বা নীরবতার শপথ। ওমেরতা হলো এমন এক অলিখিত কোড যা সিসিলির মানুষকে শেখাতো, তুমি যদি কোনো অপরাধ হতে দেখো, যদি তুমি নিজেও সেই অপরাধের শিকার হও, তবু তুমি কখনো পুলিশের কাছে যাবে না, নিজের প্রতিশোধ নিজে নেবে, কিন্তু সরকারের সাথে কোনো কথা বলবে না। যদি কোনো মাফিয়া সদস্য পুলিশের কাছে মুখ খুলত, তবে শুধু তাকেই নয়, তার পুরো পরিবারকে চরম নিষ্ঠুরতার সাথে হত্যা করা হতো। এই ওমেরতার কারণেই সিসিলির মাফিয়ারা এক অদম্য এবং রহস্যময় শক্তিতে পরিণত হয়। কিন্তু 19বিংশ শতাব্দীর শেষের দিকে এসে ইতালির অর্থনীতি ধসে পড়ে। তীব্র দারিদ্র্য এবং বেকারত্বের কারণে লাখ লাখ ইতালীয় নাগরিক আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকার দিকে যাত্রা শুরু করে। আর সেই সাধারণ অভিবাসীদের জাহাজের অন্ধকার খোলেই লুকিয়ে আমেরিকায় প্রবেশ করতে শুরু করে সিসিলির সেই ভয়ঙ্কর কোসা নোস্ট্রা। 1880 থেকে 1920 সালের মধ্যে প্রায় 40 লাখ ইতালীয় অভিবাসী আমেরিকায় ঢুকেছিল। এদের বেশিরভাগেরই গন্তব্য ছিল নিউ ইয়র্ক শহরের এলিস আইল্যান্ড। কিন্তু এই নতুন দেশে এসে তারা চরম বর্ণবাদ, ঘৃণা এবং অমানবিক জীবনের শিকার হতে শুরু করে। দরিদ্র ইতালীয়দের বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় নিউ ইয়র্কের ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইড, ব্রুকলিন এবং শিকাগোর মতো শহরগুলোর বস্তি বা ঘেঁটোতে। ভাষা না জানা, অশিক্ষিত এবং সামাজিকভাবে কোণঠাসা এই ইতালীয়দের কাছে আমেরিকার আইন বা পুলিশ কোনো সাহায্য নিয়ে আসেনি, বরং তাদের উপর চলত পুলিশের নির্মম অত্যাচার।
এই বিচ্ছিন্নতা এবং নিরাপত্তাহীনতার সুযোগই নেয় সিসিলি থেকে পালিয়ে আসা পুরনো মাফিয়ারা। তারা আমেরিকায় লিটল ইতালি নামের ইতালিয়ান পাড়াগুলোতে এক নতুন ধরনের সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, যা ইতিহাসে লা মানো নেরা বা দ্য ব্ল্যাক হ্যান্ড নামে পরিচিত। ব্ল্যাক হ্যান্ড মূলত কোনো সুসংগঠিত সিন্ডিকেট ছিল না, এটি ছিল এক ধরনের ভয়ঙ্কর চাঁদাবাজির কৌশল। ইতালিয়ান বস্তির ধনী ব্যবসায়ী বা দোকানদারদের কাছে হঠাৎ একটি বেনামি চিঠি আসত। চিঠিতে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো এবং নিচে সই হিসেবে একটি কালো হাতের ছাপ বা রক্তমাখা ছুরির ছবি আঁকা থাকত। যদি কেউ টাকা দিতে অস্বীকৃতি জানাতো, তবে তার দোকান ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হতো, নয়তো তার সন্তানকে অপহরণ করা হতো। প্রথম দিকে এই মাফিয়ারা শুধু ইতালীয় পাড়াগুলোতেই সক্রিয় ছিল। পুলিশ বা মার্কিন প্রশাসন এই ব্ল্যাক হ্যান্ডকে খুব একটা গুরুত্ব দেয়নি। তাদের ধারণা ছিল ইতালিয়ানরা নিজেদের মধ্যে মারামারি করে মরুক, আমাদের কি। কিন্তু মার্কিন প্রশাসনের এই অদূরদর্শিতা এবং অবহেলাই পরবর্তীতে তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। লিটল ইতালির অন্ধকার গলিতে ছোটখাটো চাঁদাবাজির মধ্য দিয়ে মাফিয়ারা যে বিশাল নেটওয়ার্ক, পেশি শক্তি এবং নিষ্ঠুরতার চর্চা করেছিল, তা অচিরেই পুরো আমেরিকাকে গ্রাস করতে যাচ্ছিল। আর এই গ্রাস করার সুযোগটি তাদের হাতে তুলে দিয়েছিল মার্কিন সরকার নিজেই। 1920 সালে যখন ভলস্টেড অ্যাক্ট বা প্রহিবিশন আইন কার্যকর হলো, তখন আমেরিকার সাধারণ মানুষের মদ্যপানের অভ্যাস তো রাতারাতি বন্ধ হলোই না, বরং অবৈধ মদের চাহিদা বেড়ে গেল বহুগুণ। মানুষ যে কোনো মূল্যে মদ কিনতে প্রস্তুত ছিল। কিন্তু অবৈধভাবে মদ তৈরি করা, কানাডা বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে জাহাজে করে মদ চোরাচালান করা এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে তা সারা আমেরিকায় বিক্রি করার মতো কোনো সুসংগঠিত নেটওয়ার্ক তখন সাধারণ অপরাধীদের ছিল না। আর এই বিশাল শূন্যস্থানটি নিখুঁতভাবে পূরণ করল ইতালিয়ান মাফিয়ারা। তারা রাতারাতি চাঁদাবাজ থেকে আন্তর্জাতিক চোরাচালানি বা বুটলেগারে পরিণত হল। শিকাগোতে আল কাপোনের মতো মাফিয়ারা এবং নিউ ইয়র্কে সিসিলিয়ান বসরা লাখ লাখ ডলার আয় করতে শুরু করল। তারা কানাডা সীমান্ত দিয়ে ট্রাকে করে মদ আনত, গোপন গুদামে সেগুলো মজুত করত এবং আমেরিকার প্রতিটি শহরের স্পিক ইজি বা গোপন মদের বারগুলোতে তা সরবরাহ করত। এদিকে বিশাল চোরাচালান ব্যবসা চালাতে গিয়ে মাফিয়াদের প্রয়োজন হয়ে পড়ে রাজনৈতিক এবং আইনি সুরক্ষার। মদের ব্যবসা থেকে আসা বিলিয়ন বিলিয়ন অবৈধ ডলার দিয়ে তারা মার্কিন পুলিশ, বিচারক, মেয়র এবং রাজনীতিবিদদের কিনে নিতে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে খোদ পুলিশের গাড়ি ব্যবহার করেই মাফিয়ারা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অবৈধ মদের চালান পৌঁছে দিত। 1920 থেকে 1933 অর্থাৎ প্রহিবিশনের এই 13 বছরে মাফিয়ারা শুধু ধনী হয়নি, তারা শিখিয়েছিল কিভাবে কর্পোরেট স্টাইলে ব্যবসা করতে হয়, কিভাবে প্রশাসনকে নিজেদের পকেটে পুরতে হয় এবং কিভাবে অন্যান্য গ্যাং যেমন আইরিশ বা ইহুদি গ্যাংয়ের সাথে চুক্তি করে এক বিশাল অপরাধের সিন্ডিকেট তৈরি করতে হয়। কিন্তু যেখানে এত বিশাল পরিমাণ অর্থের হাতছানি, সেখানে ক্ষমতার দ্বন্দ্ব অনিবার্য। 1920-এর দশকের শেষের দিকে এসে নিউ ইয়র্কের মাফিয়াদের মধ্যে শুরু হয় এক রক্তক্ষয়ী ক্ষমতা দখলের লড়াই, যা পুরো আন্ডারওয়ার্ল্ডের মানচিত্র বদলে দেয়। 1920-এর দশকের শেষভাগে নিউ ইয়র্কের ইতালিয়ান আন্ডারওয়ার্ল্ড মূলত দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। এই বিভক্তি এবং ক্ষমতার দ্বন্দ্বকে ইতিহাসে বলা হয় দ্য কাস্তেলমারেস ওয়ার। একদিকে ছিলেন নিউ ইয়র্কের তৎকালীন সবচেয়ে শক্তিশালী মাফিয়া বস জো দ্য বস মাসেরিয়া। মাসেরিয়া ছিলেন পুরনো ধ্যান ধারণার মানুষ, যাদেরকে আন্ডারওয়ার্ল্ডের ভাষায় বলা হতো মাস্টার স্পিড, অর্থাৎ গোফওয়ালা পুরনো সিসিলিয়ান। মাসেরিয়া বিশ্বাস করতেন মাফিয়া সংগঠনে কেবল সিসিলি থেকে আসা খাঁটি ইতালিয়ানরাই থাকতে পারবে এবং আইরিশ বা ইহুদিদের সাথে কোনো ব্যবসা করা যাবে না। অন্যদিকে ছিলেন সালভাদোরে মারানজানো। তিনি এসেছিলেন সিসিলির কাস্তেলমারে দেল গোলফো নামে একটি শহর থেকে। মারানজানো ছিলেন অত্যন্ত শিক্ষিত। তিনি জুলিয়াস সিজারের জীবনী পড়তেন এবং নিজেকে রোমান সম্রাটের মতো মনে করতেন। তিনি মাসেরিয়াকে হটিয়ে নিজেকে আমেরিকার বস অফ অল বসেস হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছিলেন। এই দুই পুরনো ডনের মধ্যে শুরু হলো এক শ্বাসরুদ্ধকর এবং বর্বরোচিত যুদ্ধ। 1930 থেকে 1931 সাল পর্যন্ত নিউ ইয়র্কের রাস্তায় প্রায় প্রতিদিনই লাশ পড়তে শুরু করল। কেউ কারো চেয়ে কম নয়। দিনে দুপুরে গুলি, বোমাবাজি এবং গুপ্ত হত্যার মাধ্যমে তারা একে অপরের সাম্রাজ্য ধ্বংস করতে শুরু করল। কিন্তু এই দুই পুরনো ডনের ছায় বেড়ে উঠছিল এক নতুন প্রজন্মের তরুণ মাফিয়ারা। এই তরুণদের নেতা ছিলেন চার্লস লাকি লুসিয়ানো। লুসিয়ানোর সাথে ছিলেন মায়ার ল্যান্সকি, ভিটো জেনোভেস এবং ফ্র্যাঙ্ক কাস্তেলার মতো
দুর্ধর্ষ এবং অত্যন্ত বুদ্ধিমান কিছু তরুণ। লাকি লুসিয়ানো বুঝতে পেরেছিলেন এই পুরনো দ্বন্দ্বের অর্থহীন অহংকার এবং জাতিগত গোড়ামির কারণে তাদের ব্যবসার চরম ক্ষতি হচ্ছে। প্রতিদিন রাস্তায় লাশ পড়লে পুলিশের নজরদারি বাড়ে, আর পুলিশের নজরদারি বাড়লে অবৈধ ব্যবসার চাকা বন্ধ হয়ে যায়। লুসিয়ানো বিশ্বাস করতেন টাকার কোনো ধর্ম বা জাতীয়তা নেই। আইরিশ, ইহুদি বা ইতালিয়ান, যে কেউ যদি টাকা আয় করতে পারে তার সাথে ব্যবসা করা উচিত। এই নতুন প্রজন্মের তরুণরা সিদ্ধান্ত নিল মাসেরিয়া এবং মারাঞ্জানো দুজনকেই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। 15 এপ্রিল 1931 লুসিয়ানো তার বস জো মাসেরিয়াকে কোনি আইল্যান্ডের একটি ইতালিয়ান রেস্তোরাঁয় দুপুরের খাবারের দাওয়াত দেন। খাওয়া শেষে লুসিয়ানো যখন হাত ধোয়ার কথা বলে বাথরুমে যান, ঠিক তখনই রেস্তোরাঁয় প্রবেশ করে লুসিয়ানোর ভাড়া করা 4 জন হিটম্যান। তারা মাসেরিয়াকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছোড়ে। মাসেরিয়া হাতে একটি তাসের কাঠ ধরা অবস্থাতেই লুটিয়ে পড়েন। মাসেরিয়ার মৃত্যুর পর সালভাতোরে মারাঞ্জানো নিজেকে নিউ ইয়র্কের অঘোষিত সম্রাট হিসেবে ঘোষণা করেন, কিন্তু তার রাজত্বও বেশি দিন টিকল না। মাত্র 5 মাসের মাথায় 1931 সালের 10 সেপ্টেম্বর লাকি লুসিয়ানোর পাঠানো ইহুদি হিটম্যানরা পুলিশের ছদ্মবেশে মারাঞ্জানোর অফিসে ঢুকে তাকে নির্মমভাবে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে। পুরনো 2 ডনের রক্তাক্ত পতনের মধ্য দিয়ে ইতালিয়ান মাফিয়ার ইতিহাসে শুরু হলো এক নতুন এবং আধুনিক যুগের। মাসেরিয়া এবং মারাঞ্জানোর মৃত্যুর পর চার্লস লাকি লুসিয়ানো হয়ে উঠলেন আমেরিকার সবচেয়ে শক্তিশালী মাফিয়া ডন। কিন্তু লুসিয়ানো পূর্বসূরিদের মতো ভুল করলেন না। তিনি বুঝতে পেরেছিলেন বস অফ অল বসেস বা একনায়কতন্ত্র আন্ডারওয়ার্ল্ডে কখনো টিকে থাকতে পারে না, কারণ যে নিজেকে সবার উপরে বলে দাবি করে অন্য সবাই তাকে হত্যার ষড়যন্ত্র করে। তাই লুসিয়ানো এক যুগান্তকারী পদক্ষেপ নিলেন। তিনি মাফিয়াদের একটি বোর্ড অব ডিরেক্টরস বা পরিচালনা পর্ষদ গঠন করলেন, যার নাম দেওয়া হলো দ্য কমিশন। এই কমিশনে নিউ ইয়র্কের 5টি প্রধান পরিবার বোনান্নো, কলম্বো, গাম্বিনো, জেনোভেস এবং লুচেসের বসরা এবং শিকাগো ও অন্যান্য শহরের প্রভাবশালী মাফিয়া নেতারা অন্তর্ভুক্ত হলেন। লুসিয়ানোর নিয়ম ছিল অত্যন্ত সুস্পষ্ট এবং কর্পোরেট ধাঁচের। কোনো পরিবার অন্য কোনো পরিবারের ব্যবসায় হস্তক্ষেপ করতে পারবে না। কোনো মাফিয়া বসকে হত্যা করতে হলে অবশ্যই কমিশনের অনুমতি নিতে হবে। ব্যবসার ক্ষেত্রে ইহুদি বা অন্য যে কোনো দক্ষ অপরাধীর সাথে অংশীদারিত্ব করা যাবে। লুসিয়ানোর এই কমিশন মাফিয়াদের আক্ষরিক অর্থেই একটি মাল্টিন্যাশনাল কর্পোরেশনে পরিণত করল। তারা একে অপরের সাথে যুদ্ধ বন্ধ করে সম্পূর্ণ মনোযোগ দিল ব্যবসা বিস্তারের দিকে। আর এর ফলাফল হল অভাবনীয়। তৈরি হলো ন্যাশনাল ক্রাইম সিন্ডিকেট। এমনকি তাদের একটি নিজস্ব গুপ্তঘাতক দলও তৈরি হলো, যার নাম দেওয়া হয়েছিল মার্ডার ইনকর্পোরেটেড। যদি কোনো মাফিয়া সদস্য কমিশনের নিয়ম ভাঙত, তবে এই মার্ডার ইনকর্পোরেটেডের হিটম্যানরা তাকে চিরতরে গুম করে দিত। লুসিয়ানোর এই নিখুঁত কাঠামোর কারণেই 1930-এর দশক থেকে পরবর্তী প্রায় 50 বছর ধরে লা কোসা নোস্ট্রা আমেরিকার বুকে এক অজেয় এবং অদৃশ্য সরকার হিসেবে রাজত্ব করে। প্রহিবিশন শেষ হওয়ার পর মাফিয়ারা বুঝতে পারল যে শুধু মদের ব্যবসার উপর নির্ভর করে থাকা যাবে না, তাদের ব্যবসা বহুমুখী বা ডাইভার্সিফাই করতে হবে। আর এই বহুমুখীকরণের প্রক্রিয়ায় তারা আমেরিকার এমন সব খাতে নিজেদের শেকড় গেঁথে দিল যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে ছিল। প্রথমত তারা টার্গেট করল আমেরিকার লেবার ইউনিয়ন বা শ্রমিক সংগঠনগুলোকে। ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব টিমস্টার্স থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক, নির্মাণ শ্রমিক এবং ডক বা সমুদ্র বন্দরের শ্রমিক সব ইউনিয়নের নিয়ন্ত্রণ নিয়ে নিল মাফিয়ারা। ইউনিয়নের নিয়ন্ত্রণ মানেই হল পুরো শহরের অর্থনীতির চাবিকাঠি নিজেদের হাতে রাখা। যদি নিউ ইয়র্কে কোনো বহুতল ভবন বা স্কাইস্ক্র্যাপার নির্মাণ করা হতো, তবে কংক্রিট থেকে শুরু করে স্টিল সরবরাহ পর্যন্ত প্রতিটি ধাপে মাফিয়াদের ট্যাক্স দিতে হতো। তারা চাইলেই ধর্মঘটে ডাক দিয়ে পুরো নিউ ইয়র্ক শহরের আবর্জনা পরিষ্কার বন্ধ করে দিতে পারত বা সমুদ্রবন্দরে জাহাজের মাল খালাস আটকে দিতে পারত। এই ট্রেড ইউনিয়নের বিশাল পেনশনের টাকা ব্যবহার করেই মাফিয়ারা লাস ভেগাসের মরুভূমিতে ক্যাসিনো সাম্রাজ্য গড়ে তুলেছিল। বাক্সি সেগেলের মতো গ্যাংস্টাররা লাস ভেগাসে ফ্লেমিঙ্গো ক্যাসিনো তৈরি করেছিলেন মাফিয়াদের টাকায়। লাস ভেগাসের ক্যাসিনোগুলো থেকে প্রতিদিন লাখ লাখ ডলার কর ফাঁকি দিয়ে সরাসরি সুটকেসে ভরে নিউ ইয়র্ক এবং শিকাগোর মাফিয়া বসদের কাছে পৌঁছে যেত, যাকে তারা বলতো স্কিমিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাফিয়াদের ক্ষমতার এক অবিশ্বাস্য রূপ দেখতে পায় বিশ্ব। যখন জার্মান সাবমেরিন বা ইউবোটগুলো আমেরিকার পূর্ব উপকূলে মার্কিন জাহাজ ডোবাতে শুরু করল, তখন মার্কিন নৌবাহিনী চরম বিপদে পড়ে যায়। তাদের ধারণা ছিল নিউ ইয়র্কের ডক শ্রমিকদের মধ্যে জার্মান গুপ্তচর লুকিয়ে আছে।
উপায় না দেখে মার্কিন নৌবাহিনী সরাসরি নিউ ইয়র্কের আন্ডারওয়ার্ল্ডের দ্বারস্থ হয়। তারা লাকি লুসিয়ানো, যিনি তখন জেলে ছিলেন, তার সাথে এক গোপন চুক্তি করে, যা ইতিহাসে অপারেশন আন্ডারওয়ার্ল্ড নামে পরিচিত। লুসিয়ানো নির্দেশে মাফিয়ারা নিউ ইয়র্কের সমুদ্র বন্দর থেকে শত্রুর চরদের হঠিয়ে দেয়। এমনকি মিত্রবাহিনী যখন ইতালির সিসিলি আক্রমণ করে, তখন লুইসিয়ানো তার সিসিলিয়ান মাফিয়া কানেকশন ব্যবহার করে মার্কিন বাহিনীকে গোপন ম্যাপ এবং তথ্যও সরবরাহ করেছিলেন। একবার ভাবুন, একটি অপরাধী চক্র কতটা শক্তিশালী হলে খোদ মার্কিন সামরিক বাহিনী বিশ্বযুদ্ধ জেতার জন্য তাদের কাছে সাহায্য চাইতে আসে। দশকের পর দশক ধরে মার্কিন সরকার, বিশেষ করে এফবিআইয়ের পরিচালক জে এডগার হুভার দাবি করতেন যে আমেরিকায় মাফিয়া বা সংগঠিত অপরাধ চক্র বলে কিছু নেই। কিন্তু 1957 সালে ঘটে এক নাটকীয় ঘটনা। নিউ ইয়র্কের আপালাচিন নামক একটি ছোট গ্রামে মাফিয়াদের এক বিশাল জাতীয় সম্মেলন বসেছিল। কিন্তু স্থানীয় পুলিশের এক আকস্মিক তল্লাশিতে প্রায় 60 জন শীর্ষ মাফিয়া বস ধরা পড়ে যান। এই আপালাচিন মিটিং পুরো আমেরিকার সামনে মাফিয়াদের অস্তিত্বকে দিবালোকের মতো স্পষ্ট করে দেয়। এফবিআই বাধ্য হয় মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে। এরপর 1960-এর দশকে অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডি মাফিয়াদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেন। কিন্তু মাফিয়াদের সেই পুরনো ওমেরতা বা নীরবতার শপথের কারণে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে কোনো প্রমাণ হাজির করতে পারত না। বসেরা কখনো নিজের হাতে খুন করত না, তারা শুধু ইশারা দিত। ফলে ধরা পড়ত শুধু রাস্তার সাধারণ অপরাধীরা। কিন্তু এই দুর্ভেদ্য দেয়ালে প্রথম বড় ফাটল ধরে 1963 সালে। জো ভ্যালাচি নামের এক মাফিয়া সোলজার প্রথমবারের মতো জনসম্মুখে এবং টেলিভিশনের ক্যামেরার সামনে লা কোসা নস্ট্রার অস্তিত্ব, তাদের নিয়মকানুন এবং কাঠামোর কথা স্বীকার করেন। ভ্যালাচির এই জবানবন্দি ছিল মাফিয়াদের উপর এক চরম আঘাত। তবে মাফিয়াদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় 1970 সালের একটি ঐতিহাসিক আইন, রিকো অ্যাক্ট। এই আইনের ফলে পুলিশকে আর বসের নিজের হাতে খুন করার প্রমাণ খুঁজতে হতো না। যদি পুলিশ প্রমাণ করতে পারত যে একটি অপরাধী সংগঠন আছে এবং বস সেই সংগঠনের নেতা, তবে সংগঠনের যে কোনো অপরাধের জন্য সরাসরি বসকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া যেত। এই রিকো অ্যাক্টের কারণে 1980 এবং 90-এর দশকে মাফিয়াদের স্বর্ণযুগের সমাপ্তি ঘটে। যখন মাফিয়া সদস্যদের সামনে 100 বছরের জেলের ভয় দেখানো হতো, তখন তাদের সেই বংশ পরম্পরায় চলে আসা ওমেরতা বা নীরবতার শপথ ভাঙতে শুরু করে। এর সবচেয়ে বড় উদাহরণ হল গাম্বিনো পরিবারের আন্ডার বস স্যামি দ্য বুল গ্রাভানো। তিনি নিজের বস, নিউ ইয়র্কের সবচেয়ে প্রভাবশালী এবং সেলিব্রিটি মাফিয়া ডন জন গোট্টির বিরুদ্ধে আদালতে রাজসাক্ষী হন। স্যামি দ্য বুলের সাক্ষেই জন গোট্টির যাবজ্জীবন কারাদণ্ড হয়। যে মাফিয়াদের প্রধান অহংকার ছিল তাদের বিশ্বস্ততা, সেই মাফিয়ারাই একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করতে শুরু করে। এফবিআইয়ের ক্রমাগত ধরপাকড়, আধুনিক প্রযুক্তি যেমন ওয়্যার ট্যাপ বা গোপন অডিও রেকর্ডিং এবং নিজেদের ভেতরের লোভ ও বিশ্বাসঘাতকতার কারণে একসময় সেই অপ্রতিরোধ্য লা কোসা নস্ট্রা তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। একদল দরিদ্র, অশিক্ষিত এবং সামাজিকভাবে কোণঠাসা সিসিলিয়ান অভিবাসী কিভাবে নিজেদের মেধা, নিষ্ঠুরতা এবং নিখুঁত সাংগঠনিক কাঠামোর মাধ্যমে একটি দেশের সরকার, অর্থনীতি এবং আইন ব্যবস্থাকে দশকের পর দশক ধরে নিজেদের হাতের পুতুল বানিয়ে রেখেছিল, তা অপরাধ বিজ্ঞানের ইতিহাসে এক চরম বিস্ময়।